একটা জায়গায় একটা লিঙ্ক দেওয়া ছিল, এখানে সম্পূর্ণ সিলেবাসটা দেওয়া আছে। আমাদের পিডিএফটা থাকলেও আপনি দেখে নিতে পারবেন যে আপনার প্রথম বর্ষে যে 6টা বিষয় আছে, কোন বিষয়ের সিলেবাসে কি কি টপিক আছে, টপিকগুলো আপনি চোখ বুলাতে পারবেন। আচ্ছা, আমাদের সাধারণত আমাদের ডিএইচএমএস এর যে মানে প্রথম বর্ষের যে 6টা বিষয় হচ্ছে 25 নাম্বার হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ভাইবা, এগুলোর জন্য হচ্ছে কি 25, আর হচ্ছে রিটেন হচ্ছে 75। টোটাল প্রশ্ন দেয় 8টা, 8টার মধ্যে অ্যান্সার করতে হয় 5টা, তাহলে 5 15 কত 75, এভাবে অ্যান্সার করতে হয় আর কি। অর্থাৎ 8টা প্রশ্ন দিবে আপনাকে, 7টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। তাহলে পরীক্ষা নির্ধারিত সময় 3 ঘন্টার মধ্যে আপনাকে অ্যান্সারটা শেষ করতে হবে। এখন দেখেন আমাদের বায়োলজিতে কি ধরনের প্রশ্ন আসতে পারে। এখানে এখানে দুই একটা টপিক ছাড়া এখানে অধিকাংশ টপিক আমাদের পড়ানো হয়ে গেছে। এখানে বিশেষ করে জীবনের সংজ্ঞা আসতে পারে, তারপর প্রোটোপ্লাজমের বর্ণনা আসতে পারে, জীববিজ্ঞানের কিছু শাখা নিয়ে আসতে পারে আলোচনা, জীবের বৈশিষ্ট্য, জীব এবং জড়ের মধ্যে পার্থক্য বলতে কি বুঝি, উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য বলতে আমরা কি বুঝি, বা কিছু উদ্ভিদ ও প্রাণীর মধ্যে 5টি পার্থক্য বা 6টি বা 7টি পার্থক্য এভাবে আসতে পারে আর কি। আপনারা প্রশ্নের নাম্বারের ধরন দেখে আপনারা অ্যান্সার বড় বা ছোট করবেন। এরপর আসতে পারে একটা আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশগুলা, একটা উদ্ভিদ কোষের আদর্শ 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 উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ এবং তাদের কার্যাবলী। তারপর সেল ডিভিশন থেকে আসতে পারে যে মাইটোসিস কোষ বিভাজন বলতে কি বুঝি, মাইটোসিস কোষ বিভাজনের প্রক্রিয়া বা ধাপগুলো বর্ণনা, মিওসিস কোষ বিভাজনের ধাপগুলোর বর্ণনা। তারপর টিস্যু নিয়ে বিভিন্ন ধারণা, টিস্যু বলতে আমরা কি বুঝি, উদ্ভিদ কোষের টিস্যু কয় ধরনের থাকতে পারে, হ্যাঁ, ফুলের পুষ্পবিন্যাস থাকতে পারে, একটা আদর্শ ফুলের বিভিন্ন অংশ। আপনার ড্রয়িংগুলো কিন্তু শিখতে হবে। বায়োলজিতে নাম্বার পেতে গেলে কোনো একটা টপিক যখন আপনারা অ্যান্সার করবেন, সেটা যদি কোনো একটা ফিগার বা কোনো একটা ছবি যদি থাকে, আপনারা ছবিটা এঁকে সেটা ডেসক্রিপশনটা আপনারা লিখবেন। ছবি না আঁকলে কিন্তু নাম্বার পুরোপুরি পাবেন না, কিছু নাম্বার কমে যাবে। যদি আপনারা চিত্র দিয়ে বায়োলজির বিষয়গুলো যদি চিত্র দিয়ে ফুটিয়ে তুলে সেটার বর্ণনা যদি লিখতে পারেন, তাহলে মোটামুটি ফুল মার্কস পাওয়ার একটা সম্ভাবনা থাকে। ফুল মার্কস পাওয়ার ইজি যদি আপনি ফিগারগুলো শিখেন, ড্রয়িংগুলো যদি আপনি শিখেন, বিশেষ করে যে কোষ বিভাজনের যে ড্রয়িংগুলো, আদর্শ কোষের যে অংশগুলো, হ্যাঁ, এগুলো যদি আপনি ড্রয়িং শিখেন, প্রোটোপ্লাজমের ড্রয়িং যদি শিখেন, তাহলে আপনি এগুলো ড্রয়িং করে যখন বর্ণনা দিবেন, দেখবেন আপনাকে টিচার ফুল মার্কস দিয়ে দিবেন। তারপর বীজের অঙ্কুরোদ্গম এবং অঙ্কুরোদ্গমের প্রয়োজনীয় পরিবেশ নিয়ে আলোচনা এটা। তারপর পেনিসিলিয়াম নোটোটাম থেকে একটা প্রশ্ন অনেক সময় থাকে। তারপর সালোক সংশ্লেষণ বলতে আমরা কি বুঝি, সালোক সংশ্লেষণটা উদ্ভিদের জন্য কেন প্রয়োজন এবং কীভাবে এই সালোক সংশ্লেষণটা উদ্ভিদের পাতায় ঘটে থাকে, এই বিষয়টা আসতে পারে। তারপর শ্বসন থেকে আসতে পারে শ্বাস প্রশ্বাস সম্পর্কিত বিভিন্ন আলোচনা, অ্যামিবার জীবনচক্র, ব্যাঙের জীবনচক্র, এই বিষয়গুলো থাকবে। অর্থাৎ এই টপিকগুলো ধরে ধরে যদি আপনি প্রত্যেকটা টপিক যদি একটু স্টাডি করেন, প্রত্যেকটা টপিকের উপর আমাদের যে লেকচারগুলো আছে, লেকচারগুলো যদি শুনেন, তাহলে আপনারা পরীক্ষায় ভালো করতে পারবেন। আপনারা সিলেবাস অবশ্যই কালেকশন করে নেবেন। সিলেবাস কালেকশন করে আপনাদের যে সিলেবাস সম্পর্কিত যে টেক্সট বইগুলো, সেগুলো আপনারা কালেকশন করে নেবেন এবং হচ্ছে নিজেরা নিজে নিজে বাড়িতে এক একটা প্রশ্ন ধরে ধরে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। 3 ঘন্টায় শেষ করার একটা চেষ্টা করবেন, বা 2 ঘন্টা, ধরেন 2 ঘন্টা 40 মিনিটে শেষ করলেন, আর 20 মিনিট আপনারা রিভাইজ করলেন, কোথাও কোনো সমস্যা আছে কিনা বা কোনো প্রশ্ন বাদ পড়ে গেছে কিনা, নাম্বারিংয়ের কোনো ভুল হয়েছে কিনা, বিষয়গুলো আপনারা দেখবেন এভাবে আর কি। এভাবে করলে আমার মনে হয় যে আমাদের পরীক্ষায় ভালো করা সম্ভব হবে। এবং আপনাদের যদি বায়োলজিতে অথবা আপনাদের শুধু আমার বিষয় না, একদম প্রথম বর্ষের যদি আপনাদের যে কোনো বিষয়ে যদি সমস্যা থাকে, আমি আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি, আপনারা আমার সাথে ফোনে আপনারা কথা বলতে পারেন। আমাকে বললে আমি হেল্প করবো। কোনো বিষয় যদি আপনারা না বুঝেন, আমার নাম্বারটা আমি বলি, আপনারা নোট করে নেন, 01848 144 199। আমি আবারও বলছি 01848
144 199, এটা আমার পার্সোনাল নাম্বার। আপনাদের যদি আমার বায়োলজি বিষয়ে যদি কোনো সমস্যা থাকে, সেই সাথে আপনাদের প্রথম বর্ষের যে 6টা বিষয় আছে এই বিষয়গুলোতে যদি আপনাদের কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা আমাকে নক দিলে ইনশাল্লাহ আমি আন্তরিকভাবে চেষ্টা করব হেল্প করার জন্য আপনাদেরকে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন আছে কি না? আপনাদের কোনো কোশ্চেন আছে? আপনাদের কিছু জিজ্ঞাসা আছে কি না? এতদিন যে আমরা এতগুলো ক্লাস করলাম, এতগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, মানে কারো কি কোনো জিজ্ঞাসা নাই বা আপনাদের কোনো প্রশ্ন নাই আপনাদের? আচ্ছা আচ্ছা, সালোক সংশ্লেষণটা আমাদের এখনো পড়ানো হয় নাই, আমি এখন আলোচনা করতে পারি নাই সালোক সংশ্লেষণটা, অবশ্য স্লাইডটাও রেডি করতে পারি নাই। আজকে একটু সালোক সংশ্লেষণ নিয়ে একটু আলোচনা করে দিই। সালোক সংশ্লেষণ নিয়ে একটু আলোচনা করে দিই, যেহেতু যদি বা স্লাইড নাই, স্লাইডটা থাকলে মনে হয় ভালো হইতো। যেহেতু স্লাইড নাই, কেয়ার করা, আমরা স্লাইড ছাড়াই কিছু যতটুকু সম্ভব সহজ ভাষায় একটু বোঝানোর চেষ্টা করি সালোক সংশ্লেষণ বিষয়টা। ঠিক আছে? আচ্ছা, সালোক সংশ্লেষণকে ইংরেজিতে বলা হয় ফটোসিনথেসিস। সালোক বলতে আমরা বুঝি আলো, আর সংশ্লেষণ মানে বুঝি এখানে আলো নিয়ে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া। আমাদের উদ্ভিদের যে সবুজ অঙ্গ রয়েছে, যেটাকে আমরা বলি পাতা, এই পাতা সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে এবং ওই শক্তিকে কাজে লাগিয়ে পানি এবং কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। তাহলে এই প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। তাহলে সালোক সংশ্লেষণে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং উপজাত হিসেবে অক্সিজেন গ্যাস বের হয়ে আসে। অর্থাৎ উদ্ভিদ যে অক্সিজেন ত্যাগ করে, এটা কখন ত্যাগ করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সময়। তাহলে এই যে টোটাল প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার জন্য প্রয়োজনীয় উপকরণ লাগে 4টা। একটা হলো সূর্যের আলো, একটা হলো উদ্ভিদের সবুজ পাতা বা ক্লোরোফিল, আরেকটা হলো পানি, আরেকটা হলো কার্বন ডাই অক্সাইড। এখন উদ্ভিদ কোষের যে ক্লোরোপ্লাস্ট আমি পড়িয়েছিলাম, ক্লোরোপ্লাস্ট সবুজ যে অংশ, যে পিগমেন্ট, ক্লোরোফিল পিগমেন্ট, এটা ক্লোরোপ্লাস্টের ভিতরে থাকে। আর উদ্ভিদ পানিটা কোত্থেকে পায়? সালোক সংশ্লেষণে পানি লাগে, পানিটা কোত্থেকে পায়? উদ্ভিদ মূল দিয়ে পানিটা মাটি থেকে শোষণ করে নেয় এবং পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছিয়ে দেয়। আর কার্বন ডাই অক্সাইড কোত্থেকে পায় উদ্ভিদ? আমরা জানি আমাদের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড আছে। তাহলে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড ব্যাপন প্রক্রিয়ায় মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছে যায় এবং এখানে যে বিক্রিয়াটা হয়, কার্বন ডাই অক্সাইড পানির সাথে 6 অণু কার্বন ডাই অক্সাইড 12 অণু পানির সাথে বিক্রিয়া করে এবং এই বিক্রিয়াটার মধ্যে সহায়তা করে কে? আলো এবং ক্লোরোফিল। বিক্রিয়া করে 3টা উপজাত বা 3টা উপাদান তৈরি করে। একটা হলো গ্লুকোজ, একটা হলো অক্সিজেন, আর একটা হলো পানি। এই 3টা নতুন উপাদান তৈরি হয়। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে সালোক সংশ্লেষণ এমন একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া যেটার মাধ্যমে উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্ট সূর্যের আলো থেকে ফোটন শোষণ করে শক্তি কাজে লাগিয়ে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড এবং কোষের মধ্যে থাকা পানি এবং অন্যান্য জৈব রাসায়নিক পদার্থের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে থাকে। এটাই হলো কি? সালোক সংশ্লেষণ। এখন সালোক সংশ্লেষণের যে প্রক্রিয়াটা, এটা একটা জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া। 1905 খ্রিস্টাব্দে ব্ল্যাকম্যান নামক একজন ব্যক্তি এই প্রক্রিয়াটাকে 2টা পর্যায়ে ভাগ করেন, একটা আলোক পর্যায় এবং আরেকটা হলো অন্ধকার পর্যায়। তো নেক্সট ক্লাসে এগুলো ইনশাল্লাহ, আল্লাহ যদি সুযোগ দেয়, ইনশাল্লাহ এগুলো আলোচনা করব। এবং সালোক সংশ্লেষণের প্রক্রিয়ার মধ্যে যে যে প্রভাবকগুলো কাজ করে, সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড, পানি, তাপ, অক্সিজেন, এগুলো, এবং এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু খাবার তৈরি হয়। বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষিত হয় এবং বায়ুমণ্ডলে অক্সিজেন মুক্ত হয়। তাহলে যেহেতু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় খাবার তৈরি হয়, জীবজগৎ সে খাবার খেয়ে বেঁচে থাকে। আবার
যেহেতু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইডকে পরিবেশ থেকে বাতাস থেকে টেনে নেয়, তাহলে পরিবেশে কার্বন ডাই অক্সাইড কী হয়, অতিরিক্ত হয়ে গেলে সেটা কমে যায়, আবার অক্সিজেন ছেড়ে দেয়। সেই অক্সিজেনের মাধ্যমে কিন্তু শ্বাস গ্রহণ করে আমরা বেঁচে থাকি। তাহলে দেখেন, আমাদের খাদ্যের জন্য, আমাদের শক্তির জন্য, আমাদের বেঁচে থাকার জন্য এই সালোক সংশ্লেষণের গুরুত্বটা কিন্তু খুবই বেশি, এটা আমরা অস্বীকার করতে পারবো না। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে যদি সুযোগ ঘটে, ইনশাল্লাহ চেষ্টা করব স্লাইডের সাহায্যে বিষয়গুলো উপস্থাপন করার। এরপর হলো শ্বসনের যে বিষয়টা একটু বলি। শ্বসনটা আসলে কি? শ্বসনটা হলো দেহের ভিতরে এবং দেহের বাইরে আমরা যে কাজ করি, যে কোনো ধরনের কাজ, দেহের ভিতরে কাজ হোক বা বাইরে কাজ হোক, এই কাজের জন্য দরকার শক্তি। এখন উদ্ভিদ কি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শক্তিকে ধরে শর্করা জাতীয় খাবারে রূপান্তর করে। সালোক সংশ্লেষণ ঘটায়। এখন শ্বসনটা আসলে কি? আচ্ছা, এখানে দেখেন, জীবদেহ কিন্তু শক্তি ব্যবহার করে। ওই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে কার্বন ডাই অক্সাইড গ্যাস, এখানে জারণ ঘটে, আসলে জারণ। আজকে একটু সংক্ষেপে বলবো, আগামী ক্লাসে আর একটু ডিটেলে বলবো। বিশেষ করে অর্গানিক যে কম্পাউন্ডগুলো থাকে উদ্ভিদ দেহে, এগুলো জারিত করতে অক্সিজেনের দরকার হয়, এবং জারণের ফলে উদ্ভিদ দেহের ভিতরে কার্বন ডাই অক্সাইড নামক একটা গ্যাস তৈরি হয়, এবং অনেক সময় গ্যাস নির্গত হয়। গ্যাস কি হয়? নির্গত হয়। গ্লুকোজ এবং অক্সিজেন বিভিন্ন রকম এনজাইম এবং কোএনজাইমের সহায়তায় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি তৈরি করে। এই ঘটনাটাকে আমরা এক কথায় বলতে পারি শ্বসন। অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ পরিবেশে অক্সিজেন ত্যাগ করে, আর শ্বসন যখন প্রক্রিয়া নেয়, শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদ পরিবেশে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। এই হলো দুইটার পার্থক্য। এবং শ্বসনে হচ্ছে দুই ধরনের, একটা সবাত শ্বসন আর একটা অবাত শোষণ। একটা সবাত শোষণ আর একটা অবাত শোষণ। তো এই শোষণগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। আপনাদের আপনাদের বায়োলজি বিষয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, বা আপনাদের প্রথম বর্ষের যে বিষয়গুলো আছে, আপনাদের 6টা বিষয় থাকলে সম্ভবত 5টা পরীক্ষা হবে ফার্স্ট ইয়ারে। আপনাদের আরেকটা বিষয় হলো অ্যানাটমি ফিজিওলজি পরীক্ষা সেকেন্ড ইয়ারে হয়। আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছেন, অনেকে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোতে যদি ভালো মার্কস থাকে এসএসসিতে, সেগুলো সাবমিট করলে অনেক সময় পরীক্ষাগুলো থেকে রেহাই মিলে, পরীক্ষাগুলো না দিলেও চলে, সেই নাম্বারগুলো এখানে অ্যাড হয়ে যায়। তো ঠিক আছে, আজকে এতটুকুই থাক আলোচনা। কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আর না হয় আমরা ক্লাসটা শেষ করে দিব ইনশাল্লাহ। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম। রেকর্ড বন্ধ করতে পারেন।